Good afternoon everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আবার একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্সের হিট অ্যান্ড টেম্পারেচার যে বিষয় রয়েছে, যে টপিক, তারই একটা চ্যাপ্টার থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইনসুলেটরস। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই বলছে ইনসুলেটিং মেটেরিয়ালস, মানে এখানে সেসব পদার্থগুলো ফার্স্টে কথা বলা হয়েছে যেটা থ্রু হিট পাস করে না, ইলেকট্রিসিটি পাস করে না, সেসব বিষয় এখানে বলা হয়েছে। বলছে হিট উইল ফ্লো ফ্রম হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার। হিট যে তাপ সবসময় উচ্চ তাপ মানে টেম্পারেচার থেকে নিম্ন টেম্পারেচারের দিকে ফ্লো করে। হিট ফ্লো বাই রেডিয়েশন, কন্ডাকশন অ্যান্ড কনভেকশন মেথড থ্রু দ্য ওয়াল, ডোর, সিলিং অ্যান্ড গ্লাস ডোর টু দ্য রেফ্রিজারেটর স্পেস। আর হিটটা যে ফ্লো করে, তো কীভাবে ফ্লো করে? রেডিয়েশনের মাধ্যমে ফ্লো করে, কন্ডাকশনের মাধ্যমে ফ্লো করে, কনভেকশনের মাধ্যমে ফ্লো করে। তো কী মধ্যে দিয়ে হিটটা ফ্লো করছে? কোনো দেওয়ালের থ্রু আসছে, কোনো দরজার থ্রু, কোনো সিলিংয়ের থ্রু, কোনো গ্লাস ডোরের থ্রু থেকে আসছে। দি মেটেরিয়াল হুইচ রেস্ট্রিক্টস সাচ হিট ফ্লো ইজ কল্ড ইনসুলেটিং মেটেরিয়ালস। এবারে এই যে হিট ফ্লোটা হচ্ছে, হিটটা ফ্লো হয়ে আসছে, নিয়ে একটা কোনো স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে এসে বদ্ধ হচ্ছে, এটা রেফ্রিজারেটর কোনো স্পেসে, সেই জায়গাটা গরম হচ্ছে। এবারে এরকম একটা যদি কোনো বস্তু হয় যে এই হিট ফ্লোটাকে আটকে দেবে, সেটাকে বলা হয় ইনসুলেটিং মেটেরিয়ালস। তো এই ইনসুলেটিং মেটেরিয়ালসের কী কী ধর্ম আছে, প্রপার্টিস কী কী রয়েছে? হচ্ছে ইট হ্যাজ লো কন্ডাক্টিভিটি, মানে পরিবাহিতা এর মধ্যে খুবই কম, মানে এইটার ভেতর দিয়ে এইটার থ্রু কোনো তাপ পরিবাহী করবে না, যদিও বা করে খুব কম, খুবই কম। রেজিস্ট্যান্স টু ফায়ার, আগুনকে ইজিলি আটকে দেবে, রোধ করবে। লেস ময়েশ্চার অ্যাবজর্পশন, ময়েশ্চার স্যাঁতস্যাঁতে ভাব শোষণ কম হবে, বেশি অ্যাবজর্ব করবে না। গুড রিজিডিটি, খুব দৃঢ় হবে। অর্ডারলেস মিন্স এটার কোনো আলাদাভাবে কোনো কিছু স্মেল থাকবে না। ভেপার পারমিয়াবিলিটি, যে বাষ্প যেটা হয়, তো বাষ্প এখানে পারমিয়েবল, মানে সেটা যাওয়া আসা করতে পারবে। আর লাইট ইন ওয়েট, আর এগুলো খুবই হালকা হয়। এবার বলছে সিলেকশন অফ ইনসুলেটিং মেটেরিয়াল। তো কীভাবে আমরা ইনসুলেটিং মেটেরিয়াল সিলেকশন করব? বলছে দি ফলোয়িং ফ্যাক্টরস আর দ্য প্রাইম ইম্পর্টেন্স ইন দ্য সিলেকশন অফ এ প্রপার ইনসুলেটিং মেটেরিয়ালস। এবার এখানে কিছু কিছু ফ্যাক্টরের নাম দেওয়া হয়েছে, এগুলোকে মানে মুখ্যভাবে এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে যখন কোনো ইনসুলেটিং মেটেরিয়ালকে যখন সিলেকশন করা হয়, যখন ওটাকে চয়েস করা হয় যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে। তো প্রথমে কি বলছে? লো থার্মাল কন্ডাক্টিভিটি। এইটা কি বলছে? যে থার্মাল কন্ডাক্টেন্স ভ্যালু অফ এ মেটেরিয়াল ইজ এ মেজার অফ ইটস এফেক্টিভনেস টু অ্যালাউ দ্য ফ্লো অফ হিট থ্রু ইট বাই কন্ডাকশন। অবভিয়াসলি অ্যান ইনসুলেটিং মেটেরিয়াল শুড হ্যাভ এ ভেরি লো থার্মাল কন্ডাক্টিভিটি। তো একটা কোনো মেটেরিয়ালের থার্মাল কন্ডাক্টেন্স ভ্যালু, এই যে মান, এই মানটা কী করে নির্ণয় করা হয়, কী করে মেজার করা হয়? সেটা হচ্ছে কি ইজ এ মেজার অফ ইট এফেক্টিভনেস, যে কতটা এ মানে কার্য করতে পারছে, কাজ করতে পারছে, কীভাবে, যে ওইটার থ্রু কতটা সে হিটকে অ্যালাউ করছে ফ্লো করবার জন্য কন্ডাকশন মেথডের মাধ্যমে। তো এবারে অবভিয়াসলি এটা নিশ্চিত যে একটা ইনসুলেটিং মেটেরিয়ালের থ্রু হিট প্রথম কথা ফ্লো করবে না, আর যদিও বা হিট ফ্লো করে তো সেটা খুবই কম, খুবই নিম্ন হবে। তো সেই জন্যে একটা ইনসুলেটিং মেটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটিটা লো হওয়া খুবই প্রয়োজন। সেকেন্ড কী বলছে? রেজিস্ট্যান্স টু ফায়ার, যাতে আগুনকে রোধ করতে পারে। তারপর হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ, যান্ত্রিক ক্ষমতা খুব বেশি হওয়া দরকার। লো ময়েশ্চার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, ময়েশ্চার যেন বেশি না শোষণ করে। ইজি টু লে, খুব সহজভাবেই যাতে এটাকে কাজে লাগানো যায়। মূল্য, কস্টটাও বেশি নয়। হ্যান্ডলিং কস্ট, মানে হ্যান্ডলিং করাটা, এটাকে ব্যবহার করা যেন খুবই সহজ হয়, আর কি লো কস্ট। তো এগুলো গেল হচ্ছে কোনো ইনসুলেটিং মেটেরিয়াল সিলেকশন করবার জন্য এই যে ইম্পর্টেন্সগুলোকে রাখতে হবে, এগুলোকে মাথায় রেখে পরে এইগুলোকে চিন্তাভাবনা করে তারপরে কোনো ইনসুলেটিং মেটেরিয়ালকে আমরা চয়েস করতে পারি। এবারে হচ্ছে কী কী ধরন, টাইপস কী কী আছে? তো টাইপস হচ্ছে কি গ্লাস উল, পিইউএফ, কক সিট, থার্মোকল, ইনসুলেটিং ফয়েল, ফাইবার গ্লাস এক্সেট্রা দেয়নি। তো এইগুলো হচ্ছে একটা ইনসুলেটিং মেটেরিয়ালস। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে গ্লাস উল। তো গ্লাস উল বড় বড় ফার্নেসের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের উল, যেরকম আমরা উল বলি সেরকম উল। এটা কাঁচের, এটা মধ্যে গুঁড়ো থাকছে, এর মধ্যে কাঁচ দিয়ে গ্লাস দিয়ে তৈরি হয়। ধরে নেয় ব্লাস্ট ফার্নেস,
তো ব্লাস্ট ফার্নেসের ভেতরে প্রচণ্ড পরিমাণে হিট থাকে। এবার ওই হিট যদি বাইরে আসে তাহলে ব্লাস্ট ফার্নেসের আশেপাশে যে এমপ্লয়ি যে ওয়ার্কাররা কাজ করছে তাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। তো সেইখানে যেটা দিয়ে গার্ড দেওয়া হয় যাতে হিটটা না বাইরের দিকে পরিবাহী হতে পারে, যাতে হিটটা না বেরিয়ে, সেটা থাকে গ্লাস উল। তো গ্লাস উল পুরোপুরিভাবে কী করে হিটটাকে আটকে দেয়। ঠিক সেরকম কক সিট বা থার্মোকল বা ফাইবার গ্লাস এগুলোর সাহায্যে কিন্তু আমরা হিটকে আটকাতে পারবো। তো বলছে কি বেসিক টাইপস অফ ইনসুলেটিং মেটেরিয়ালস আর ইনঅর্গানিক ফাইব্রাস অর সেলুলার মেটেরিয়ালস। তো একদম বেসিক মানে গোড়ার জিনিস যদি ধরা হয় তো ইনসুলেটিং মেটেরিয়ালসগুলো কী থাকে অ্যাকচুয়ালি, ওটা হয় কি অজৈব কিছু ফাইব্রাস কিছু টিস্যু কিছু পদার্থ থাকে, কিংবা সেলুলার কোষ জাতীয় কোনো কিছু পদার্থ দিয়ে জিনিসগুলো তৈরি হয়। যেরকম এক্সাম্পল কি গ্লাস উল, স্ল্যাগ উল, সেরামিক প্রোডাক্টস, অ্যাসবেস্টস এক্সেট্রা। অর্গানিক ফাইব্রাস মেটেরিয়ালস কর্ক, কটন, রাবার ফোম, সডাস্ট, রাইস হাস্ক, পলিস্টিরিন, পলিইউরেথেন, ফেনোথার্ম এক্সেট্রা। তো এখানে দুটো জিনিস বলেছে, একটা বলেছে কি ইনঅর্গানিক ফাইব্রাস অর সেলুলার মেটেরিয়াল, সেগুলোর এক্সাম্পল দিচ্ছে গ্লাস উল, স্ল্যাগ উল, সেরামিক প্রোডাক্ট, অ্যাসবেস্টস এক্সেট্রা। আরেকটা এক্সাম্পল দিচ্ছে অর্গানিক, যেটা হচ্ছে কি কর্ক, যেরকম যে এই যে গাছের যে ছাল, যে বার্ক থেকে যে কর্ক তৈরি হয় সেটাও কিন্তু আমরা ওইটা থেকেও কিন্তু ইনসুলেটিং মেটেরিয়াল বানাতে পারবো। তারপর হচ্ছে কাপাস মানে কটন, রাবার ফোম, সডাস্ট, তারপরে রাইস হাস্ক, যেরকম কিংবা রাইস হাস্ক এগুলো কোথায় মেনলি ইউজ হয়ে থাকে, যে খড় সেটা দিয়েও কিন্তু আমরা ওইটাকে সাহায্যে কিন্তু আমরা হিট আটকাতে পারি। কারণ অ্যাসবেস্টের ওপরে কিংবা কোনো ফ্ল্যাট রুফের ওপরে যদি খড় বিছিয়ে দিই তো সেখানে কিন্তু হিটটা অনেকটাভাবে আটকানো যায়। তো এইসব নামগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে কি অর্গানিক। তো দি টাইপ অ্যান্ড ফর্ম অ্যাভেলেবেল অ্যাজ দ্য অ্যাপ্লিকেশনস অফ ভেরিয়াস ইনসুলেশনস অ্যাজ ফলো। এবার কী কী ধরন আর কী কী ফর্মে এগুলো পাওয়া যায় সেগুলো এখানে এক এক করে বর্ণনা করেছে। প্রথমত গ্লাস উল কীরকম পাওয়া যায়, সেমি রিজিড হয়, দৃঢ় কিন্তু সেমি রিজিড, না বেশি শক্ত না বেশি হালকা, মানে নরম পদার্থ মাঝামাঝি, সেমি রিজিড। রেজিন বন্ডেড স্ল্যাবস অথবা সিটস অফ ডিফারেন্ট ডেন্সিটিস। এবারে এক একটা স্ল্যাবের সঙ্গে একটা স্ল্যাবকে বন্ডিং করাতে হয় কিসের সাহায্যে, রেজিন দিয়ে বলে। তো এবার কী হতে, এবার এই যে এক একটা স্ল্যাব থাকে কিংবা এক একটা যে সিট থাকে সেগুলোর প্রত্যেকটা ডেন্সিটি আলাদা আলাদা হয়। হায়ার ডেন্সিটি যদি হয় তাহলে স্ট্রেংথ দেবে আর কোয়ান্টিটিটা লোয়ার হবে, বাট অ্যালওয়েজ ভেপার ট্রান্সমিশন। কিন্তু ওই সিটের থ্রু কিন্তু যে ভাবটা কিন্তু ট্রান্সমিট করবে, ভাব কিন্তু যাওয়া আসা করবে। যেরকম এখানে প্রথমে একটা কি বলা হয়েছিল যে ভেপার পারমিয়াবিলিটি। তার মানে কি পারমিয়াবল মিনস কি, মানে ওইটার থ্রু ভেপারটা ট্রান্সমিট হবে। তো যদি হায়ার ডেন্সিটি হচ্ছে তাহলে স্ট্রেংথ বেশি হবে কিন্তু কোয়ান্টিটি লো হবে, কিন্তু ভেপার ট্রান্সমিট করবে। এটা কীভাবে পাওয়া যায়, গ্লাস উলের ফয়েল হয় কিংবা আদার্স কোনো কভারিং থাকে, সেই হিসেবে আমরা গ্লাস উল মার্কেটে পেয়ে থাকি। এবার হচ্ছে কর্ক কী বলছে, কম্প্রেসড মানে একদম প্রেসারাইজড করা জিনিসটা তৈরি হয় কম্প্রেসভাবে, অ্যান্ড মোল্ডেড ইন্টু এ রিজিড ব্লক। মোল্ডিং করা যে একটা কোনো ছাঁচে ফেলে তারপরে সেটাকে একটা দৃঢ় শক্ত একটা ব্লকে তৈরি করা হয়। কম্প্রেসড প্রচণ্ড প্রেসারে কম্প্যাক্টনেসের মধ্যে এটা তৈরি হয়। খুবই হালকা হয়, লাইট বাট স্ট্রং, কিন্তু খুবই মানে কঠোর হয়। ক্যান বি কাট ইজিলি উইথ এ কোনো করাতের সাহায্যে এটা ইজিলি কাট করে যেতে পারে। এটা থ্রু দিয়ে কিন্তু জল পাস করে না, জলকে আটকে দেয়, বাট কিন্তু অ্যালাউস রিলেটিভলি হাই রেট অফ ওয়াটার ভেপার ট্রান্সমিশন। কিন্তু মানে জলের যে বাষ্প এইটা কিন্তু এই কর্কের থ্রু দিয়ে আপেক্ষিকভাবে খুব বেশি পরিমাণে কিন্তু এটা ফ্লো হয়, মানে এটাকে অ্যালাউ করে, ওয়াটার ভেপার কিন্তু ট্রান্সমিট এর মধ্যে দিয়ে হয়। এবার আসছে কি এক্সপ্যান্ডেড পলিস্টিরিন, যেটাকে বলা হয় থার্মোকল যেগুলো আমরা দেখে থাকি মার্কেটে, সেটার নাম হচ্ছে পলিস্টিরিন, কিন্তু এক্সপ্যান্ডেড। ইট ইজ অ্যাভেলেবল অ্যাজ এ রিজিড বোর্ড, বিডস মোল্ডেড ইন্টু শেপ ফর পাইপ, কার্ভড সারফেস, ক্যান বি কাট ইজিলি উইথ এ লাইট ওয়েট, অ্যালাউজ রিলেটিভলি লো ভেপার ট্রান্সমিশন। এইটা থ্রু দিয়ে কিন্তু ভেপার খুবই কম ট্রান্সমিট হবে, যাওয়া আসা হবে, বেশি কিন্তু হবে না। এটাও কিন্তু ইজিলি সয়ের সাহায্যে এটা কাটিং করা যেতে পারে। এটাও একটা মোল্ড, একটা ছাঁচে ফেলে জিনিসটাকে তৈরি করা হয়। এটাও যে বোর্ডটা, এটাও যে থার্মোকলের যে বোর্ড পাওয়া যায়, কিন্তু যদি খুব বেশি ডেন্স হয় তাহলে সেক্ষেত্রে বোর্ডটা স্ট্রং হবে, আর যদি ডেন্সিটি কম থাকে তাহলে বোর্ডটা একটু হালকা হয়, বিভিন্ন রকমের হতে পারে। এবার আসছে পলিইউরেথ্রেনটা কি, অ্যাভেলেবেল অ্যাজ এ রিজিড বোর্ড,
মানে এগুলো পাওয়া যায় রিজিড বোর্ড হিসাবে, যে খুবই কঠোর দৃঢ় একটা বোর্ড, কিংবা ফ্লেক্সিবল বোর্ড, কিংবা লিকুইডও পাওয়া যায়, যেটা কি ক্যান বি স্প্রেড অন সারফেসেস অ্যান্ড অ্যালাউড টু ফোম, ক্যান বি ইউজড ইন সাইট অ্যাপ্লিকেশনস। হয়তো কোনো কনস্ট্রাকশন সাইটে যেখানে হয়তো খুবই হিট মানে নির্গত হওয়ার চান্স রয়েছে, সেসব জায়গাতে হয়তো এটাকে ইউজ করে দিল, তখন ওখান থেকে হিটটাকে কিছুটা হলেও আটকানো যাবে। এরপর হচ্ছে উড সেভিং কিংবা সডাস্ট। ইট নিডস গুড সাপোর্টিং কম্পার্টমেন্ট, ক্যান ইজিলি সেটেল ডাউন, ফেয়ারলি হাই কোয়ান্টিটি অ্যাবজর্বস ময়েশ্চার অথবা ওয়াটার। এই যে উড কাঠের যে ডাস্ট হয় সডাস্ট, ঠিক আছে, কিংবা উড যে সেভিং, এটা কিন্তু খুব বেশি কিন্তু ময়েশ্চার টানে, ঠিক আছে, ময়েশ্চার কিন্তু বেশি টানে, এর মধ্যে কিন্তু হাই কোয়ান্টিটি হয় ময়েশ্চারটা। আর এটাকে যদি ঠিক মতন কোনো কম্পার্টমেন্টে এটাকে ঠিক মতো করে রাখা হয়, কিংবা যদি একটার সঙ্গে একটাকে যদি ঠিক মতন কম্পার্টমেন্ট কিংবা কোনো স্যাকের মধ্যে ভরে যদি ঠিক করে এটাকে বাইন্ডিং করা হয়, তাহলে এটা ইজিলি সেটেল ডাউন হয়, আর এটা খুব ভালোভাবে কিন্তু হিটকে আটকাতে পারবে। কিন্তু একটাই অসুবিধা কি, যে ময়েশ্চার কিংবা জল কিন্তু অ্যাবজর্ব করে। এরপর আসছে ফেনোথার্ম। অ্যাভেলেবল স্ল্যাবস উইথ ডিফারেন্ট ফেসিংস অ্যান্ড অ্যাজ পারফর্মড পাইপ সেকশনস ক্যান বি ইজিলি কাট উইথ এ স। এই ফেনোথার্মটাও কিন্তু স দিয়ে কাটিং করা যেতে পারে। এটা কীভাবে পাওয়া যায়, এটা হচ্ছে যেরকম গ্লাসের স্ল্যাব হয়, স্টোনের স্ল্যাব হয়, ঠিক সেরকম স্ল্যাব আকারে এটা থাকে। তার যে ফেসিং যে দিকটা বাইরের দিকটা, সেই ফেসিংগুলো ডিফারেন্ট টাইপের হতে পারে। আর এগুলো কোথায় বেশি ইউজ হয়ে থাকে, পাইপ সেকশনের ক্ষেত্রে এটা বেশি ইউজ হয়ে থাকে এগুলো। এরপর আবার একটা কী দিয়েছে যে ইনসুলেটিং, এখানে একটা হবে ইনসুলেটিং মেটেরিয়ালস অ্যান্ড প্রপার্টিস, তার স্পেসিফিকেশানস সব কিছু জিনিস এখানে দেওয়া রয়েছে। তো দেয়ার আর মেনি ইনসুলেটিং মেটেরিয়ালস ইউজড ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফিল্ড। যেরকম রেফ্রিজারেশন, ভেতরটা ঠান্ডা থাকছে কিন্তু বা বাইরের দিকটার যে গরমটা সেটা ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, অথবা যে কম্প্রেসার যে চলে কিংবা যে বডি যে হিট হয়, সেই হিটটা হয়তো বাইরের দিকে পরে আসতে দেয় না। আগেকার দিনের যে রেফ্রিজারেশন থাকতো, যে ফ্রিজ থাকতো, সেই ফ্রিজের বডিতে কিন্তু বা একটা কভারিং দেওয়া থাকতো গ্লাস উলে, সেই জন্যে ফ্রিজটা চলার কারণে যে হিটটা হতো সেই হিটটা কিন্তু বাইরে আসতো না। কিন্তু এখন গ্লাস উল বেশি আর ব্যবহার করা হয় না। তো সেরকম রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ফিল্ডেও কিন্তু ইনসুলেটিং মেটেরিয়ালস ব্যবহার হয়ে থাকে। ফর আওয়ার ওয়াটার ট্যাঙ্ক অনলি ফিউ অফ দেম ওয়্যার ইউজ। তো এর মধ্যে কয়েকটা জিনিস যেটা এখানে ব্যবহার হয়। তো বলছে নাও এর ডেজ, এখনকার দিনে দি ফলোয়িং ইনসুলেটিং মেটেরিয়ালস ওয়্যার ইন ব্রড ইউজ, মানে যেটা খুব বেশিভাবে ব্যবহার হয় এখনকার দিনে। থার্মোকল কিংবা গ্লাস উল, টার্ফ ফেল্ট কিংবা পাফ কিংবা ফাইবার গ্লাস। তো এগুলো বেশিরভাগ ইউজ হয়ে থাকে কি, যে কী করে আগুন মানে তাপকে আটকানো যায় ফর ইন দ্য কেস অফ হিট ইনসুলেশন। তো থার্মোকলটা কী বলছে, ইট ইজ ওয়ান অফ দ্য ইনসুলেটিং মেটেরিয়ালস ইন নর্মাল ইউজ। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে এটা খুব বেশি ইউজ হয়ে থাকে। ইট ইজ অ্যাভেলেবেল ইন লো অ্যান্ড হাই ডেন্সিটি, দুরকমই পাওয়া যায়, খুব লো ডেন্সিটিরও হয় আবার হাই ডেন্সিটিও হয়। দিস ইজ অ্যাভেলেবেল ইন ভেরিয়াস থিকনেসেস রেঞ্জিং পয়েন্ট 0.25 ইঞ্চ টু 5 ইঞ্চ। এবার এর যে থিকনেস যে মোটাটা সেটা হয় 0.25 ইঞ্চ থেকে শুরু করে আপ টু 5 ইঞ্চ অব্দি। থার্মোকল ইজ অ্যাভেলেবেল ইন ভেরিয়াস শেপস মোল্ডেড অফ নেসেসিটি। এবারে যেরকম প্রয়োজন ঠিক সেরকম থার্মোকল পাওয়া যায়। যেরকম ধরনের হয়তো কোনো যদি হ্যান্ডক্রাফট বানাবার থাকে, তো সে হয়তো মার্কেটে গেল ক্রাফটের দোকানে নিয়ে, ওখান থেকে হয়তো তার থিকনেস যেরকম লাগবে সেই অনুপাতে থার্মোকল নিয়ে এলো। এবার ধরে নেয় কেউ হয়তো ফিশের বিজনেস করে, মাছের, তো মাছের যে বিজনেস যে থার্মোকলের যে বাস্কেটগুলো হয় তার জন্য কিন্তু থার্মোকল আলাদা থাকে, সেটার ডেন্সিটি আলাদা হয়। তাহলে সেটা দিয়েও মানে বিভিন্ন রকম, তাহলে ওইটাই বলতে চাইছে বিভিন্ন রকম শেপ, বিভিন্ন রকম মোল্ডিংয়ে মানে প্রয়োজন অনুযায়ী থার্মোকল নেওয়া যেতে পারে, সেটা পাওয়া যায়। থার্মোকল অ্যালয়েস ক্যারেক্টারিস্টিক্যালি যেটা বলছে মানে বৈশিষ্ট্য অনুপাতে, ক্যারেক্টারিস্টিক্যালি কী বলছে, যে থার্মোকল কি অ্যালাউ করে লো ট্রান্সমিশন অফ ভেপার। এর মধ্যে দিয়ে ভেপার কিন্তু ট্রান্সমিট বেশি হয় না। দেয়ার বাই হিট এন্ট্রি থ্রু ইজ কাট শর্ট, সেই জন্যে কি হিটটা এর থ্রু দিয়ে এন্ট্রি বেশি করতে পারে না, হিটটাকে আটকে দেয়। দিস মে ভ্যারি উইথ ইস লো অথবা হাই ডেন্সিটি। এবারে সেটা নির্ভর করছে কার উপরে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, যে লো ট্রান্সমিশন করে ভেপারের বেশি ট্রান্সমিশন হবে না, হিটটাকে আটকে দেবে, কিন্তু সেটা নির্ভর করছে যে ডেন্সিটি কীরকম আছে, থার্মোকল লো ডেন্সিটি আছে না হাই ডেন্সিটি আছে তার উপরে।
ইট ক্যান বি কাট ভেরি ইজিলি উইথ নাইফ টু এ রিকোয়ার্ড শেপ। ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতন শেপে এটাকে কাটিং করে যেতে পারে। থার্মোকল উইথস্ট্যান্ডস কুল হিট ফর এ লঙ্গার টাইম। ঠান্ডাটাকেও অনেক সময় ধরে আটকাতে পারে, যে ঠান্ডা রয়েছে কোনো জায়গা, আবার হিটটাকেও আটকে দিতে পারে, হিটটাকে অত প্রবেশ করতে দেবে না। দি কে ফ্যাক্টর অফ অ্যান ইনসুলেশন মেটেরিয়াল ফলোজ। তো একটা ফ্যাক্টর হয় যেটার ফ্যাক্টরটার সাহায্যে কী বোঝা যেতে পারে যে কতটা ওটা ইনসুলেট করতে পারবে। তো থার্মোকলের ক্ষেত্রে কী দিয়েছে, 0.20 BTU মানে ব্রিটিশ থার্মাল ইউনিট পাওয়ার আওয়ার, অথবা কী দিয়েছে এটা FT, এটা হচ্ছে ফিট, এটা কি 2 ডিগ্রি ফ্যারেনহাইট পার ইঞ্চ। তো এটা হচ্ছে কে ফ্যাক্টর। তো কে ফ্যাক্টরটি এখন এই মুহূর্তে এটা কিছু নেই বলা, যদি কিছু পায় তাহলে পরে জানিয়ে দেবো হোয়াট ইজ দ্য কে ফ্যাক্টর। এবার আসছে ফাইবার গ্লাস। তো অলসো ওয়ান অফ দ্য ইনসুলেটিং মেটেরিয়ালস ইউজড ফর ম্যানুফ্যাকচারিং ফ্রম ইনঅর্গানিক মেটেরিয়ালস, স্যান্ড, ডোলোমাইট, লাইমস্টোন। এটা হচ্ছে কি এক ধরনের এটা ইনসুলেটিং মেটেরিয়ালস, যেটা ইনঅর্গানিক মেটেরিয়ালস থেকে এগুলো তৈরি হয়ে থাকে। তো কীরকম জিনিস, যেমন হচ্ছে স্যান্ড, ডোলোমাইট, লাইমস্টোন, এগুলো থেকে। এবার হচ্ছে গ্লাস ফাইবার ইনসুলেশন ডাজ নট শ্রিঙ্ক ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন। এবার যদি দেখা গেলো টেম্পারেচার যদি ভ্যারি করছে, হয়তো 40 ডিগ্রি ছিল, সেখান থেকে হয়তো 35 হলো, আবার কোনো দিন হয়তো 42 হয়ে গেলো, কিংবা কোনো দিন 29 হয়ে গেলো। তো এইভাবে যদি টেম্পারেচার ভ্যারিয়েশন হয়, তো সেই ক্ষেত্রে কিছু ইনসুলেটিং মেটেরিয়ালস থাকে যেগুলোতে চেঞ্জ হয় আর কি, শ্রিঙ্কেজ হবে বা এক্সপানশন হবে, কিন্তু গ্লাস ফাইবার কিন্তু শ্রিঙ্কেজ করে না, কোঁকড়ায় না জিনিসটা। দিস ইনসুলেশন মেটেরিয়ালস ইউজড ফর হায়ার টেম্পারেচার্স অলসো আপ টু 450 ডিগ্রি সেন্টিগ্রেড মিনস 842 ডিগ্রি ফ্যারেনহাইট। সাধারণত যে ওয়াটার বয়লিং যখন হয় তখন তার টেম্পারেচার থাকে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা আপ টু 450 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি ভালো ইনসুলেশনের কাজ করে, মানে তাপটাকে আটকে দেবে। ফাইবার গ্লাস প্রোডাক্টস ডাজ নট অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার। এবারে আশেপাশে বাতাসে অ্যাটমসফিয়ারে যে ময়েশ্চার থাকে, সে ময়েশ্চার কিন্তু ফাইবার গ্লাস অ্যাবজর্ব করে না, শোষণ করে না। নেক্সট আসছে গ্লাস উল। তো গ্লাস উল কি, নর্মালি গ্লাস উল মেটেরিয়াল ইজ হেভিলি থিন ওয়েটেড অবজেক্ট ইন লেয়ার্স, সফট টাচিং। এটা হচ্ছে মানে এর ওয়েটটা হালকা, ঠিক আছে, এই যে লেয়ারে পাওয়া যায়, আর হেভিলি থিন, যে খুব বেশি মোটা সেরকম নয়, হেভিলি থিন অনুপাতে এটা বিভিন্ন লেয়ারে থাকে। সেই লেয়ারগুলো কী করে, একটার সঙ্গে একটাকে বন্ডিং করা হয়। যখন টাচ করা হয়, তো যেহেতু উল রয়েছে, তো সেই জন্য কি যে এটা টাচিংটা সফট, কিন্তু এটাকে টাচ করলে কিন্তু অনেক ক্ষেত্রে ইরিটেশন হওয়ার খুব চান্স থাকে। ইট কামস অফ ইন ভেরিয়াস সাইজ, বিভিন্ন রকম সাইজের থাকে। এবারে যেহেতু হেভিলি থিন বলছে মানে কীরকম, যে একদম 0.5 ইঞ্চি থিকনেস থেকে শুরু করে 2.5 ইঞ্চি, মানে এর বেশি কিন্তু এটা থিকনেস হয় না। এরপরে এইটাকে যদি মোটা করতে হয় হেভিলি থিক, তখন একটা স্ল্যাবের সঙ্গে একটা স্ল্যাবকে, কিংবা একটা লেয়ারের সঙ্গে একটা লেয়ারকে রেজিন বন্ডিং এটা করে দেওয়া হয়, যেটা আমরা এখানে দেখলাম রেজিন বন্ডেড। ইট কামস ইন হোয়াইট, সাদা, ইয়েলো কালার্স, হলুদ কালারে পাওয়া যায়। কী থাকে, কী দিয়ে হয়, মিক্সড আপ উইথ ব্রোকেন গ্লাস পিস। এই যে কাঁচের যে টুকরো, এই কাঁচের টুকরো, ভাঙা কাঁচের টুকরো দিয়ে এটা তৈরি হয়। এই যে এখানে যেটা বললাম সেটা এখানে দিয়েছে, বলছে হ্যান্ডলিং গ্লাস উল ইজ হ্যাজার্ডাস অ্যান্ড হার্মফুল। খুবই বিপজ্জনক আর খুবই ক্ষতিকারক এটাকে হ্যান্ডলিং করা। বেয়ার হ্যান্ড, ন্যাকেড হ্যান্ডে কিন্তু এটাকে হ্যান্ডলিং করতে নেই। ইভেন কি যখন গ্লাস উলের কাজ হয় তখন অবশ্যই যেন মাস্ক পরতে হয়, কারণ এটা যদি কেউ ব্রিথ করে নেয়, কেউ যদি শ্বাসের মধ্যে দিয়ে যদি গ্লাস উল ভেতরে পৌঁছে গেল, তাহলে কিন্তু অনেক বড় বিপজ্জনক হয়ে যাবে। অলওয়েজ ইট ইজ অ্যাডভাইজেবল টু হ্যান্ডেল গ্লাস উল উইথ, বলতে বললাম গ্লোভস অ্যান্ড গগলস ওয়াইল ওয়ার্কিং অন ইট। তো এই গ্লাস উলের সাহায্যে যেটা করব সেটা হচ্ছে কি, মানে অ্যাডভাইজেবল ওইটাই, যে কখনও বেয়ার হ্যান্ডে করতে নেই, সবসময় গ্লোভস পরতে হয়, আর যেন চোখের জন্য গগলস থাকে। ইট অলসো কামস অফ ইন ভেরিয়াস ডেন্সিটিস, বিভিন্ন রকম ডেন্সিটিতে এটা পাওয়া যায়। তো গ্লাস উলস আর অফ টু টাইপস অফ ইউজেস। ওয়ান টাইপ অফ গ্লাস উল ইউজ ফর লো টেম্পারেচার রেফ্রিজারেশন কিংবা এয়ার কন্ডিশনিং পারপাস। দি আদার টাইপ ইজ ইউজ ফর বয়লার মেটেরিয়ালস, হিট প্রিভেনশন পারপাসেস। তো এখানে কি বলছে যে সাধারণত এটা দু ধরনের ব্যবহারের ক্ষেত্রে গ্লাস উল ইউজ করা হয়ে থাকে। একটা হচ্ছে ধরনের যেটা বললাম কি কিছুক্ষণ আগে, যে রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং পারপাসের জন্যে, যে রেফ্রিজারেশনের বডিতে কিংবা এয়ার কন্ডিশনিংয়ের যে বডি সার্ফেস হচ্ছে সেখানে হয়তো গ্লাস উল 2 দেওয়া হলো। আর আরেকটা হচ্ছে যে বয়লার মেটেরিয়াল, যে
সেসব জায়গাতে হয়তো এটাকে দিয়ে দেওয়া হলো। তো এর কে ফ্যাক্টরটা কত, সেটা হচ্ছে ইনসুলেটিং মানে কে ফ্যাক্টর অফ দ্য ইনসুলেশন মেটেরিয়াল, সেটা কী দিয়েছে গ্লাসুলার 0.230 থেকে 0.27 ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার ফিট, তো কী দিচ্ছে 2 ডিগ্রি ফ্যারেনহাইট পার ইঞ্চ। এটা হচ্ছে, এটা জিনিসটা ভুল বললাম, এটা বলে দিচ্ছে এটা জিনিসটা কি, এখানে জিনিসটা লিখেছে ভুল, এটা স্কোয়ার ফিট হবে, এটা ফিট 2 বলে এখানে কিছু হবে না, তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে 0.2 থার্মোকলের ক্ষেত্রে ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার ফিট স্কোয়ার, তারপরে ফ্যারেনহাইট ডিগ্রি পার ইঞ্চ। এটাও থিম কি যে 0.230 থেকে 0.27 ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার ফিট স্কোয়ার ফ্যারেনহাইট ডিগ্রি ফ্যারেনহাইট পার ইঞ্চ। এখানে ফিট 2 বলে কিছু এটা হবে না। এরপর আসছে পফ। পফটা কি, দি আদার মোড অফ ইনসুলেটিং মেটেরিয়ালস ইউজড ইন ওয়াটার কুলার অ্যাট দ্য এভাপোরেটর ট্যাঙ্কস এক্সটার্নাল বডি। এবার এখানে ব্যাপার আছে কি যে ওয়াটার কুলার, তো ওয়াটার কুলারে ওইখানেও কিন্তু তোর এক ধরনের ইনসুলেটিং মেটেরিয়ালস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পফ, যেটা কি যে ট্যাঙ্ক থাকে, কারণ ওয়াটার কুলার কী হয়, জল দেওয়া হয়, সেই জলটাই সার্কুলেট হয়, নিয়ে তারপরে তোর ঠান্ডা অ্যাটমসফিয়ারটাকে কিংবা যে রুমের মধ্যে থাকবে সেই জায়গাটাকে ঠান্ডা করে। তো সেখানে যে এভাপোরেটর যে ট্যাঙ্ক থাকে সেইখানেই পাম্পটা ব্যবহার করা হয়। তো বলছে ফর দিস কাইন্ড অফ ইনসুলেশন, এই ধরনের ইনসুলেশন করবার জন্য দুটো কেমিক্যাল ব্যবহার করে, 2 কেমিক্যালস ইউজ, সেগুলোর নাম কি, একটা হচ্ছে আইসোসায়ানাইড R11, বোথ অ্যাভেলেবেল ইন লিকুইড, একটা হচ্ছে আইসোসায়ানাইড, একটা হচ্ছে R11, দুটোই কিন্তু লিকুইড ফর্মে পাওয়া যায়, ইন বটলের মধ্যে, ফর লেসার ক্যাপাসিটি, মানে যেখানে ধরে না হয়তো ক্যাপাসিটি কম দরকার, তো সেই ক্ষেত্রে লিকুইড ফর্মে বটলের মধ্যে দুটোকে নিয়ে আসা হলো। আর যদি হায়ার ক্যাপাসিটি দরকার হয় তখন এগুলো বড় বড় ক্যানে করে আসে, একটা হচ্ছে আইসোসায়ানাইড, একটা হচ্ছে R11। বোথ দ্য লিকুইড, এগুলো কিন্তু কেমিক্যালস, রাসায়নিক কিন্তু এটা কিন্তু লিকুইড, শুড অলওয়েজ কেপ কুল, সবসময় যেন এগুলোকে ঠান্ডা রাখতে হবে। When both of them added in a container and stirred in a few minutes, it becomes foamy, initially with thin and becomes thicker and becomes hard, sticks with the unit. তো জিনিসটা কি বলছে যে দুটো কেমিক্যালকে সবসময় রাখতে হবে ঠান্ডা, এই দুটোকে যখনই একটা কন্টেনারের মধ্যে একসঙ্গে অ্যাড করে দেওয়া হয়, নিয়ে তারপরে যদি এটাকে নাড়ানো হয়, ঝাঁকানো হয়, যদি স্টিয়ার্ড করা হয়, ঠিক আছে, কিছু মিনিটের জন্য, অল্প সময়ের জন্য, তখন এটা প্রথমে ফোম টাইপের হয়ে যায়, ফেনা টাইপের। তো সেটা কি, প্রথমে জিনিসটা হয় যে পাতলা থিন থাকে, আস্তে আস্তে এটা থিকার হয়, মোটা হয়, নিয়ে তারপরে এটা খুব শক্ত হয়ে যায়, নিয়ে কী হয়, যে ইউনিটের মধ্যে এটাকে দেওয়া হলো তার সঙ্গে এটা চিটে রয়ে যায়, স্টিক্স উইথ দ্য ইউনিট। উই শুড বি কেয়ারফুল দ্যাট দেয়ার ইজ নো এয়ার গ্যাপ ইন দ্য ট্যাঙ্ক কভার। তো এবারে ওই যে ওয়াটার ট্যাঙ্কটা রয়েছে সেটা কিন্তু ওর মধ্যে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে। ইট ফর্মস আউট উইথ হাই ডেন্সিটি অ্যান্ড আনইভেন ফিনিশ অ্যাট দ্য আউটার লেভেল। তো এর যে বাইরের দিকের যে লেভেলটা থাকবে, বাইরের যে সারফেসটা, সেখানে যে ফিনিশিং থাকবে সেটা কিন্তু আনইভেন, মানে সব দিকটা সমান থাকবে না, আর ডেন্সিটি কিন্তু এর খুব বেশি হবে, আর ফোমটা থাকছে বাইরের দিকটা। এবার হচ্ছে পাফ, যে মেটেরিয়ালসটা কথা বললো, ইনসুলেশন মেটেরিয়ালস, হচ্ছে পাফ ইনসুলেশনস আর ওয়াইডলি ইউজড বাই আওয়ার ম্যানুফ্যাকচারার্স ফর দেয়ার প্রোডাক্টস অ্যাজ ইট কিপস দ্য টেম্পারেচার ফর এ লঙ্গার পিরিয়ড। তো অনেক লম্বা সময়ের জন্যে যেহেতু এটা টেম্পারেচারকে ঠিক রাখতে পারে, হিটটাকে আটকাতে পারে, সেই জন্য এই পাফকে বেশি ব্যবহার করা হয়। ম্যানুফ্যাকচার যারা কোনো জিনিস তৈরি করছে কোনো তাদের প্রোডাক্টের জন্য পাফটাকে বেশি অ্যাডভান্টেজ দেয়, ইউজ করে এটাকে পাফকে। কিন্তু এর একটা অসুবিধা আছে, বলছে দ্য মেন ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য ইনসুলেশন ইজ অ্যাজ সুন অ্যাজ দ্য কেমিক্যালস আর মিক্সড অ্যান্ড স্টিয়ার্ড ইট শুড বি পোর্ড ওভার দ্য evaporator coil or outside the evaporator tank within the shortest period. If the time exceeds, the solution starts framing at the container itself and becomes useless. তো যখনই দুটো কেমিক্যালকে মেশানো হলো, নি তারপরে নাড়ানো হলো, স্টিয়ার করা হলো, তখনই কী হচ্ছে, খুব তাড়াতাড়ি এটাকে এভাপোরেটর কয়েলের ওপরে দিতে হবে, অথবা কি হচ্ছে, বাইরের দিকে যে এভাপোরেটর ট্যাঙ্ক থাকছে তার মধ্যে এটাকে দিতে হবে, তার বাইরের সাইডে, আউটসাইডে, খুবই কম সময়ের মধ্যে। কারণ কি, কারণ এটা আস্তে আস্তে থিন থেকে থিকার হবে, নি তারপরে হার্ড হয়ে যাবে, নি তারপরে একটি ইউনিটের সঙ্গে লেগে রয়ে যাবে। তো সেটা যাতে ঠিক জায়গায় থাকে সেই জন্য এটা করা হয়। এভাপোরেটর কয়েল কি, মানে ওই কয়েলের থ্রু বাষ্প এভাপোরেট হবে, সেটাকে আটকানো, কিংবা এভাপোরেটর যে ট্যাঙ্ক বাইরের দিকে সেটাকে আটকানো, যাতে এভাপোরেটর যাতে বেশি না হয়, করা যায়।
এবার যদি সময় পেরিয়ে যাচ্ছে তাহলে কী হবে, এই জিনিসটা ইউজলেস, এটা ব্যবহারের যোগ্য আর এটা থাকে না। The evaporator tank should be covered well with wooden steel boards with required gaps for insulation. Tighten all the corners well, giving small gaps to pour the solution. এবারে এই যে সলিউশনটাকে যে ঢালা হবে, তো কীভাবে ঢালা হবে, এভাপোরেটর যে ট্যাঙ্কটা থাকবে সেই ট্যাঙ্কটাকে চারধার দিয়ে ভালোভাবে সব দিক দিয়ে কি কাঠের কিংবা স্টিলের বোর্ড দিয়ে আগে এটাকে ঢাকতে হবে। তো তার মধ্যে যেন রিকোয়ার্ড গ্যাপ থাকে, সেই গ্যাপটার মধ্যে তো জিনিসটাকে ঢালা হচ্ছে, কারণ সেখানেই তো জিনিসটা ইনসুলেশনের কাজ করবে। সব কটা কর্নারকে যেন ভালোভাবে টাইট করা হয়, আর ছোট ছোট গ্যাপ থাকবে, যে গ্যাপটার মধ্যে দিয়ে এই সলিউশনটাকে ওইখানে খুব তাড়াতাড়ি দিতে হবে। যদি বেশি দেরি করে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা বাইরেই জমে যাবে, তাহলে কিন্তু তখন এটা কোনো কাজের থাকবে না। এবার হচ্ছে মেথড অফ লেইং ডাক্ট ইনসুলেশন। এই জিনিসটা কি বলছে, হোয়েন দেয়ার ইজ নো চান্স অফ ময়েশ্চার কন্ডেনসেশন অন দ্য ডাক্ট, গ্লাস উল ক্যান বি ইউজড সিন্স ইট ইজ ইকোনমিক্যাল অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স। However, if moisture condensation can occur, greater care should be exercised in case of glass wool. তো কী বলছে, ধরে নে ময়েশ্চার যেখানে তোর কন্ডেন্স করছে, মানে যেখানে এসে তোর আবদ্ধ হচ্ছে, যে জায়গায় তোর মানে কী বলবো ঘনীভূত হচ্ছে, যেটা কন্ডেনসেশন হচ্ছে, যেসব জায়গায় যদি এরকম কোনো কিছু চান্স থাকে ময়েশ্চার কন্ডেনসেশন হওয়ার জায়গাতে ডাক্টে, ডাক্ট মিনস কি, যে কোনো কোনো ক্ষেত্রে যেদিকে ভেন্ট থাকে, মানে তো যেদিক দিয়ে হয়তো তোর এয়ার প্যাসেজ হচ্ছে, কুল এয়ার ঢুকছে কিংবা হট এয়ারটা বেরোচ্ছে, এগুলোকে কি ডাক্ট বলি আমরা। তো সেইখানে যদি ময়েশ্চার কন্ডেনসেশন হওয়ার যদি কোনো চান্স না থাকে, তখন ওইখানে কি হবে, গ্লাস উলকে ব্যবহার করা হয়। এটা খুবই ইকোনমিক্যাল, সাশ্রয়কর, আর এটা কি ফায়ার রেজিস্ট্যান্স, মানে এটা ইজিলি আগুনকে আটকাতে পারে। However, if the moisture condensation can occur, greater care should be exercised in case of glass wool. এবারে দেখা যাচ্ছে যে ময়েশ্চার হয়তো কন্ডেনসেশন হচ্ছে, সেটা হয়তো খুব বেশি পরিমাণে হচ্ছে, তখন কিন্তু গ্লাস উলকে ঠিক মতনভাবে কেয়ার করতে হবে। তখন কি করা হয়, প্রথমে ফার্স্ট এ ইউনিফর্ম কোট অফ বিটুমিন ইজ অ্যাপ্লাইড টু দ্য ডাক্ট সারফেস অ্যান্ড দ্য উল ইজ স্টাক টু দ্য বিটুমিন। তো প্রথম কথা কি, যে যেখানে ময়েশ্চার কন্ডেনসেশন হবে না সেইখানে কিন্তু গ্লাস উল ব্যবহার করতে হবে। তো যদি বেশি হচ্ছে মশা কন্ডেনসেশন, তাহলে প্রথমে একটা বিটুমিন, মানে তার যেটা আলকাতরা বলি আমরা, সেই বিটুমিনের কোট একটা গরম করে দিয়ে দিতে হবে ডাক্টের জায়গাটায়, নিয়ে ওর মধ্যে গ্লাস উলটাকে স্টাক করতে হবে, মানে ওইখানে ছিটিয়ে দিতে হবে গ্লাস উলটা। দি ইনসুলেশন ইজ দেন কভার, তারপরে এই যে ইনসুলেশনটা হলো এইটাকে এবারে কভার করতে হবে। কী দিয়ে কভার করতে হবে, একটা পলিথিন শিট দিয়ে এটা কভার করতে হবে, হুইচ অ্যাক্টস অ্যাজ এ ভেপার ব্যারিয়ার, মানে ভেপার বাষ্পকে আটকে দেবে, বাষ্পটাকে আসতে দেবে না। কারণ কি, ভেপারটা যদি চলে আসছে তাহলে তো কিন্তু ময়েশ্চার কন্ডেনসেশন হওয়ার চান্স থাকছে। তো ময়েশ্চার যদি কন্ডেন্স হয়ে যায়, যদি ওখানে জমাট বেঁধে যায়, তাহলে তো জিনিসটা কাজে লাগবে না, সেই জন্য ভেপারকে আটকাতে হবে। দি সারফেস ক্যান বি প্লাস্টার্ড আফটার স্প্রেডিং চিকেন ওয়্যার মেস অ্যাজ রেইনফোর্সমেন্ট। এবারে যে সারফেসটা এটা করা হচ্ছে, সেই সারফেসটা যদি প্লাস্টার করা হয়, তো কী করে প্লাস্টার করতে হবে, রেনফোর্সমেন্ট হিসাবে ওখানে চিকেন ওয়্যার মেস দেওয়া হয়, মানে কি তারের জালি ওইখানে ব্যবহার করা হয়, জাস্ট তোর মানে ওর মধ্যে থেকে যে গ্যাপ থাকে, গ্যাপটার মধ্যে খুবই কম থাকে প্রত্যেকটা গ্যাপ, সেই জন্য বলছে কি চিকেন ওয়্যার মেস। এক্সপ্যান্ডেড পলিস্ট্রিন ক্যান বি লেড ইজিলি অ্যাজ ইট ইজ রিজিড। এবারে এক্সপ্যান্ডেড পলিস্ট্রিন বলতে কোনটা, এখানে যেটা বলেছিল কি, মানে থার্মোকল। তো থার্মোকল ওখানে ব্যবহার করা যেতে পারে, কারণ এটা খুবই দৃঢ় হয়, রিজিড, এটা যে কোনো শেপে আমরা এটাকে কাট করে ওখানে বসাতে পারি। তো কী বলছে, বিটুমিন ইজ অ্যাপ্লাইড অন দি ডাক্ট অ্যান্ড দ্য ইনসুলেশন ইজ স্টাক জয়েন্টস অ্যান্ড আর অলসো সিল্ড উইথ বিটুমিন। এবার কি, বিটুমিন ডাক্টে অ্যাপ্লাই করা হলো, আর ইনসুলেশন যেটা থাকছে সেটা কি, যেসব জায়গাতে জয়েন্ট থাকে সেসব জায়গাতেও কিন্তু ভালো করে বিটুমিন দিয়ে পুরো সিল করে দেওয়া হলো। তো এবার কি বলছে, নো সেপারেট ভেপার ব্যারিয়ার ইজ নিডেড আদার দ্যান এ কোট অফ বিটুমিন। এবারে যদি আরেকটা বিটুমিনের কোট দিয়ে দিচ্ছি, কিংবা এই যে সব জায়গাগুলো সিল করে দেওয়া হলো, তাহলে কিন্তু ভেপার ব্যারিয়ার দেওয়ার আর কোনো প্রয়োজন থাকছে না। দি ইনসুলেশন ক্যান বি ফিনিশড উইথ সিমেন্ট অ্যান্ড প্লাস্টার অর মেটাল ক্ল্যাডিং। এইবারে এই ক্ষেত্রে কি বলছে, আগেটাই কী ছিল যে গ্লাস উল দিচ্ছি, তো যদি এখানে কোনো গ্লাস উল ব্যবহার করা না করছি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি থার্মোকল দিয়ে এটাকে ব্যবহার করতে পারি। তো থার্মোকল দিয়ে পরে, তো বিটুমিন দিয়ে পরে পুরো জায়গাটা সিল করে দেওয়া হলো। এবারে ইনসুলেশনটাকে যে ফিনিশ করতে হবে, তো ফিনিশিং কী করে হয়, ওইখানে
প্লাস্টার করে দেওয়া হলো, কিংবা কোনো মেটাল ক্ল্যাডিং মানে কোনো মেটাল পার্টস ওইখানে ফিটিং করে দেওয়া হলো। তাহলে সেই ক্ষেত্রে ওটা পিওরলিভাবে হিটটাকে ইনসুলেট করতে পারবে, আর ওইখানে কোনো কিছু ভেপার কন্ডেন্সও হবে না, কোনো ময়েশ্চার ওইখানে দানা বাঁধবে না, ময়েশ্চার ওখানে কন্ডেনসেশন হওয়ার চান্সটা কমে যাবে। এরপর আসছে কি যে পারপাস অফ ফলস সিলিং। এই যে ফলস সিলিং এখনকার দিনে ডোমেস্টিকের ক্ষেত্রে সবাই ইউজ করে থাকে, ইভেন কি তোদের মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস কিংবা কোনো পাবলিক বিল্ডিংয়ের পারপাসের ক্ষেত্রে দেখা যায় ফলস সিলিং ব্যবহার করতে। তো ফলস সিলিংটা কিসের থাকে, অ্যাকচুয়ালি মেনলি জিপসাম বোর্ডের হয়। আবার অনেকে কী করে এক্সপ্যান্ডেড পলিস্টিরিন বা থার্মোকল বোর্ডেরও এটা বানিয়ে থাকে। তো এটার মেন যে এর উদ্দেশ্য সেটা কী হচ্ছে যে সিলিংয়ে ওপরের রুফ সারফেসটা যখন হিট হচ্ছে ডিউ টু সান, ডিউ টু রেডিয়েশন, তখন ওই হিটটা নিচের দিকে নামতে শুরু করে, মানে হিটটা রুমের ভেতর অবধি ওটা পৌঁছয়। তো ওইটা ওই সিলিং থেকে যাতে বেশি নিচ অবধি যাতে না চলে আসে সেই জন্য কী করা হয় ওখানে করে দেওয়া ফল সিলিং। সেই জন্য দেখবি গ্রীষ্মকালে কিংবা যখন খুবই হিউমিড থাকে তখন যখন গরম থাকে তো তখন সিলিংয়ের ফ্যান সবাই বেশি জোরে চালাতে চায় না, যে সিলিং ফ্যান থাকে তার কারণটা কী, কারণ ওই হিটটা তখন বেশি নিচের দিকে নামায় হিটটাকে। তো এটা কি বলছে দি কন্ডিশনড এয়ার অ্যারাইভস থ্রু দ্য ডাক্টস অ্যাট দ্য সাপ্লাই এয়ার ডিফিউসার্স অ্যান্ড এন্টার্স দ্য কন্ডিশন স্পেস। এবার এই যে ডাক্টের এখানে কথাটা বলছে, যেরকম তোর ব্যাপারটা হচ্ছে ধরনের সেন্ট্রালাইজড এসি আছে। তো সেন্ট্রালাইজড এসি ধরনের একটা 10 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের জন্য একটা সেন্ট্রালাইজড এসি ফিট করা আছে। তার মানে কি এসি একটাই চলবে। এবার ওইটা যে ঠান্ডা হাওয়াটা, সে ঠান্ডা হাওয়াটাকে পাস করবার জন্যে প্রতিটা রুমে যেখানে যেখানে প্রয়োজন সেখানে যেখানে তোর ডাক্ট ওখানে ওপেনিং থাকে, যে ঠান্ডা হাওয়াটা ওই ডাক্টের মধ্যে দিয়ে এসে সেই কন্ডিশন যে স্পেস থাকে সেই স্পেসের মধ্যে ওটা ঢুকবে, ওটা প্রবেশ করবে। তো সেটাই বলছে কি, এবারে তো ওখানে কেন দিচ্ছে ফলস সিলিংটা, বলছে এই কন্ডিশন যে এয়ার থাকে সেটা ডাক্টের মধ্যে দিয়ে আসে অ্যাট দ্য সাপ্লাই এয়ার ডিফিউজার্স অ্যান্ড এন্টার্স কী হয় যে কন্ডিশন স্পেসের মধ্যে এটা প্রবেশ করে। এবার কি হচ্ছে, most diffusers are attached to the false ceiling and a variety of diffusers is available for different air spreading need. এবার ওখানে কী থাকে তোর এয়ার ডিফিউজ, মানে বাতাসটা যে ঠান্ডা বা বাতাসটা আসছে ওইটা এবারে ঠিক জায়গায় সব জায়গায় যাতে পৌঁছায়। তো ওইখানে কী থাকে এয়ার ডিফিউজার লাগানো থাকে। সেটা কোথায় লাগানো থাকে, ফলস সিলিংয়ের সঙ্গে ওটাকে অ্যাটাচ করা থাকে। তো বিভিন্ন ধরনের ডিফিউজার পাওয়া যায়, কী কারণে, যে কোথায় কতটা বাতাসের প্রয়োজন, কন্ডিশন এয়ারের কতটা প্রয়োজন সেই অনুপাতে এখানে বিভিন্ন রকম ডিফিউজার ওখানে থাকে, যে কতটাকে ডিফিউজ করব, কতটা বাতাস কোন জায়গাটা পৌঁছাবো। দ্য রিটার্ন এয়ার গ্রিলস উইল বি ফিক্সড টু দ্য ফলস সিলিং। এবারে কী হচ্ছে, এবারে যে গরম হাওয়াটা সেটাকে তো ওখান থেকে বার করতে হবে। তো ওখানে কী করতে রিটার্ন, এবারে যে বাতাসটা ফেরত যাবে তো সেটার জন্য কি হয়, ফলস সিলিংয়ের জন্য রিটার্ন এয়ারের জন্য ওখানে গ্রিল থাকে। The return air grills will be fixed to the false ceiling. The false ceiling prevents mixing of conditioned air and return air. এবার এই যেহেতু ডাক্টের থ্রু আসছে, এসে পরে এয়ার ডিফিউসারের থ্রু কোনো কন্ডিশন স্পেসের মধ্যে প্রবেশ করলো, এবার ওইখানে যে মানে হাওয়াটা তখন ধরেন প্রবেশ করলো, এবারে যেখানে তোর যারা অ্যাপ্লিকেন্ট মানে যারা তোর মানে রুমটার মধ্যে রয়েছে তারা তো ওখানে কাজ করছে ধরনের, তো তাদের যে শ্বাস প্রশ্বাস কিংবা রুমের যে টেম্পারেচার তারপরে হাওয়াটা গরম হয়ে যাবে, তো সেই হাওয়াটাকে তো বার করতে হবে। তো এই ফলস সিলিং যে থাকে সে কী করছে, এই রিটার্ন এয়ারের সঙ্গে কন্ডিশন এয়ারটাকে মিক্সিং করতে দেয় না, সেটাকে আলাদা করে দেয়। তো রিটার্ন এয়ার কি ইউজুয়ালি ফ্লো ইনটু দ্য প্লেনাম অর রিটার্ন এয়ার বক্স থ্রু গ্রিল প্লেসড ইন দ্য ফলস সিলিং। তো ফলস সিলিংয়ের মধ্যে প্লেনাম কিংবা রিটার্ন এয়ার বক্স করা থাকে, মানে এগুলো একটা বক্স টাইপের যেদিক দিয়ে কি রিটার্ন বাতাসটা ওদিক দিয়ে বেরিয়ে যাবে, যে বাতাসটা দরকার নেই। সিন্স সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি গোজ ইন্টু দ্য এয়ার ইন দ্য ফার্স্ট প্লেস। তো এখানে প্রচুর পরিমাণে একটা মানে এনার্জি তো নির্গত হচ্ছে। তো ইট ইজ এ প্র্যাকটিস টু রিসাইকেল দ্য এয়ার। তো এইটা কী জন্য করা হয়, যাতে বাতাসকে যাতে বারে বারে রিসাইকেল করা যায় সেই জন্য এটাকে করা হয়ে থাকে। দ্য এয়ার ইজ দেয়ার ফর ব্রড ব্যাক টু দ্য এয়ার কন্ডিশনিং। এবার কী হলো, এসি চলছে সেন্ট্রালাইজড এসি, তো ওখান থেকে ঠান্ডা বাতাসটা আসছে, এসে পরে রুমটায় প্রবেশ করলো কন্ডিশন স্পেসে, ওখান থেকে যে গরম বাতাসটা সেটা আবার তোর রিটার্ন এয়ার গ্রিল বা প্লেনামের মাধ্য দিয়ে, রিটার্ন এয়ার যে বক্স থাকে ওইটার মাধ্যমে গ্রিল দিয়ে পরে তো চলে যাচ্ছে আবার এসিতে চলে যাচ্ছে। তাহলে কি একটা বাতাসকেই বারবার করে ঠান্ডা করা হচ্ছে। প্ল্যান্ট রুম ইট ইজ কমন টু রুট দ্য রিটার্ন এয়ার থ্রু দ্য গ্যাপ বিটুইন দ্য ফলস সিলিং অ্যান্ড দ্য মেন সিলিং। তো
তো দেখবি অনেক ক্ষেত্রে তোর মানে হসপিটালস, ঠিক আছে, যে কর্পোরেট হসপিটালগুলো থাকে সেইখানে এই বন্দোবস্ত করা থাকে, কিংবা ধরনের তোর কোনো কোম্পানি, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের যেখানে তোর প্ল্যান্ট রুম থাকে সেসব জায়গায় এগুলো বন্দোবস্ত করে দেওয়া থাকে। কী হচ্ছে, ফল সিলিং আর মেন সিলিং এর মাঝেই এই সব বন্দোবস্তগুলো থাকে। ওই সব সিলিংগুলোর কিন্তু হাইট অনেক বেশি হয়, যেহেতু এখানে ফল সিলিং বসানো হয়। আর মেন সিলিং যে থাকে, মেন সিলিংয়ের মধ্যে এইসব সিস্টেমগুলোকে বসানো থাকে, যে একটা ভেন্টের থ্রু, একটা ডাক্টের থ্রু ঠান্ডা বাতাসটা ঢুকবে, আরেকটা থ্রু গরম বাতাসটা বেরিয়ে যাবে। তো এগুলো কোন কোন জায়গাতে এগুলো হয়, ধরনের যে জায়গাটা পুরোপুরি এয়ারটাইট, হয়তো বাইরে দিয়ে হয়তো কোনো বাতাস কোনো কিছু প্রবেশ করতে পারছে না, কিন্তু ভেতরে যারা ওখানে কাজকর্ম করছে তাদেরকে হয়তো ঠিক রাখতে হবে, সেসব জায়গাতে এগুলো ব্যবহার হয়ে থাকে। তো এবার কি বলছে, এ স্পেস মানে একটা জায়গা বলছে রেফার টু এস প্লেনাম, দ্য ফল সিলিং ইজ অলসো নোন অ্যাজ রিটার্ন এয়ার ডাক্ট। তো একটা স্পেস যেটাকে তো প্লেনাম হিসেবে বলা হচ্ছে, সেটা কি বলছে, যে ফল সিলিংটা থাকে সেটাই তোর অ্যাকচুয়ালি তোর রিটার্ন এয়ার ডাক্টের কাজ করে। তো ফল সিলিংয়ের মেন কাজ যেটা হচ্ছে কি, যে সাধারণত যদি কেউ বাড়িতে এটা ব্যবহার করছে ডোমেস্টিক পারপাস, তাহলে সেখানে তো কোনো কিছু ভেন্ট থাকছে না, সেখানে কোনো কিছু ডাক্টও থাকছে না, সেখানে নর্মালি কী হচ্ছে, যে হিটটাকে আটকে দিচ্ছি, এটা একটা হলো। আর অন্যান্য তোর কমার্শিয়াল পারপাস, পাবলিক বিল্ডিং পারপাস যেখানে ব্যবহার হয় সেখানে এরকম বন্দোবস্ত করে দেওয়া থাকে। ইভেন কি তোর বলে রাখছি যে হসপিটালের যে কেসেসগুলো থাকে, ধরনের তোর অক্সিজেন যে পাইপ আসছে, ঠিক আছে, তারপরে তোর আদার্স যে তো ইনস্ট্রুমেন্টের যেগুলো দরকার, মানে যেগুলো পাইপ লাইন দিয়ে যেগুলো আর কি আসে, তো সেগুলো কিন্তু ওই মেন সিলিং আর এই যে ফল সিলিং থাকে তার মধ্যেখানে যে স্পেস থাকছে, যেখানে তোর রিটার্ন এয়ারে যাওয়ার জন্য আলাদা বক্স করা থাকছে, তারপরে ঠান্ডা বাতাসকে পৌঁছানোর জন্য যখন এয়ার ডিফিউজার থাকছে, ডাক্ট থাকছে, তো তার পাশাপাশি ওদিক দিয়ে তোর ওয়াটার, তারপরে তোর হচ্ছে অক্সিজেন, সেগুলো কিন্তু ওই দিক দিয়ে তো পাইপলাইনগুলো করা থাকে। তো এই চ্যাপ্টারটা এইটুকুই ছিল। তো আজকে যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচারের যে টপিক, WCS এর ওয়ার্কস ক্যালকুলেশন সায়েন্স, তার মধ্যে থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড ইনসুলেটার্স। তো কী কী জানলাম, যে ইনসুলেটিং মেটেরিয়ালস কী কী হয়, তাদের প্রপার্টিসগুলো, তাদের নামগুলো, আর প্রতিটা নামের তার অল্প করে এখানে বিবরণগুলো। তো সেগুলো কী কী আছে এখানে, গ্লাস উল, কর্ক, এক্সপ্যান্ডেড পলিস্টিন মিন্স থার্মোকল, পলি ইউরেথ্রেন, উড সেভিং অথবা সডাস্ট, ফেনোথার্ম, তারপরে হচ্ছে ফাইবার গ্লাস, মেথড অফ লেইং ডাক্ট, ইনসুলেশন, পাফ, আর পারপাস অফ ফল সিলিং। এখানে আলাদা করে তোদের কোনো কিছু কে ফ্যাক্টর এখানে বলেনি, তবে নেক্সট যদি কোনো চ্যাপ্টার থাকে তাহলে ওখানে তখন কে ফ্যাক্টর জিনিসটা বলবো। তো আজকে যেটুকু বললাম জিনিসটা, সেটা বুঝতে কোনো কিছু প্রবলেম, কোনো কিছু অসুবিধা হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আর নূর ইসলাম, কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। এরপরে যে নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে তোর সঙ্গে আলোচনা করবো, অথবা তোর সঙ্গে রিভিশন করবো কোশ্চেন অ্যান্সার নিয়ে পরে। তো আমি থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। একটা টাস্ক দেবো, টাস্কটার উপর করে দিস, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম।